হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। হল থেকে একটু আগে দেখে এলাম রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক অভিনীত সিনেমা স্বার্থপর। কেমন হলো? পজিটিভ দিক, নেগেটিভ দিক, গল্প, এই সব কিছু নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। বা তার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আপনাদের কাছে। এর আগে আমরা সময় বলে একটা শর্ট ফিল্ম বানিয়েছি, আপনারা অনেকেই দেখেছেন, আপনারা ভালোবাসা দিয়েছেন এবং আরেকটা শর্ট ফিল্ম বানানোর সাহসও জুগিয়েছেন, এবং সেই সাহসটা পেয়েই আমরা আরেকটা শর্ট ফিল্ম তৈরি করেছি যার নাম মুক্তি। হ্যাঁ, শব্দটা হয়তো খুব ছোট এবং সহজ, কিন্তু পাওয়াটা খুব কঠিন। কেন কঠিন সেটা জানতে গেলে আপনাকে পুরো শর্ট ফিল্মটা দেখতে হবে। খুব তাড়াতাড়ি রিলিজ করছে। তার আগে আপনাদের আরো একটা দায়িত্ব আমি দিতে চাই, সেটা হচ্ছে আমাদের অ্যানাউন্সমেন্ট টিজার বেরিয়েছে মুক্তির, আমার চ্যানেলে আছে, যান গিয়ে দেখুন এবং দেখে আমাকে কমেন্ট করে অবশ্যই জানান যে আপনাদের কিরকম লাগলো। এবং আপনাদের কমেন্টটাই আমাদেরকে আগামী দিনে ভালো ভালো কাজ আরো বানাতে এবং আপনাদেরকে ভালো ভালো কাজ উপহার দিতে হেল্প করবে। তাই জন্য যান গিয়ে দেখুন অ্যানাউন্সমেন্ট টিজারটা এবং অবশ্যই কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লাগলো। আমি এই ভিডিও ডেসক্রিপশনেও আমি লিঙ্কটা দিয়ে দেবো আমাদের অ্যানাউন্সমেন্ট টিজারের মুক্তির। চাইলে আপনারা গিয়ে সেই লিঙ্কটা ক্লিক করেও দেখে নিতে পারেন এবং দেখে কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। এইবার আসি স্বার্থপর বলে সিনেমাটায়, যেখানে লিড রোলটা প্লে করছে রঞ্জিত মল্লিক স্যার, কোয়েল মল্লিক আছেন, কৌশিক সেন আছেন, তার সঙ্গে আছেন আমাদের অনির্বাণ চক্রবর্তী এবং আরো অনেকে। এবার যদি গল্পটা বলি, এখানে দেখানো হচ্ছে ভাই বোন যারা ছোটবেলা থেকে এক বাড়িতেই বড় হয়েছে। ভাই বোনের মধ্যে ভালোবাসা এবং সম্পর্কটা খুব গভীর, কিন্তু একটা জিনিসে তাদের সম্পর্কে একটু ভাঙন ধরে, সেটা হচ্ছে বাড়ি ভাগ করা নিয়ে। দাদা বলছে বাড়িটা আমার চাই, বোন বলছে না, বাড়িতে আমার সমান অধিকার আছে এবং বাড়িতে আমি আমার ভাগটা পুরোটা ছেড়ে দিতে পারবো না। আমি কোর্টে দাঁড়িয়ে বলতে পারবো না যে এই বাড়িটা, এই বাড়ির সব অধিকার আমি ছেড়ে দিলাম, সেটা আমি বলতে পারবো না। এইবার তাদের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায়, সম্পর্কের পরিণতি কি হয়, এই নিয়েই এই গোটা সিনেমাটা 2 ঘন্টা 15 মিনিট রানিং লেন্থ এই সিনেমাটার। এবার যদি আমি এই সিনেমাটার পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন অনেকগুলো পজিটিভ দিক আছে। প্রথমে যে জিনিসটার কথা বলতে হয় সেটা হচ্ছে এই যে সাবজেক্টটা, যে মেসেজটা তুলে ধরছে, সেটা আজকের দিনেও না খুব রেলেভেন্ট। কারণ আমরা না চারিদিকে দেখি যে সম্পত্তি নিয়ে ঝামেলা, সম্পত্তি নিয়ে বাগ বিতণ্ডা, বিভিন্ন মানে মতামতের সংঘাত। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে কোর্টে কেস লড়ছে, যৌথ পরিবার ছিল তারা ভেঙে ভাগ হয়ে যাচ্ছে, যৌথ পরিবার জিনিসটা আস্তে আস্তে ধুয়ে মুছে শেষ হয়ে যাচ্ছে। এবং সেখানে এই যে সম্পর্ক মানে এই সম্পত্তি নিয়ে ভাগাভাগি, সেটা আজকের থেকে নয়, এই ঝামেলা অনেকদিন আগে থেকে। সেই জিনিসটাকে অ্যাড্রেস করে। অধিকার, সেই অধিকারটা কেন চাইছে একটা মেয়ে, কেন বলছে যে আমার এই বাড়িতে আমার নামটা চাই, আমার অধিকারটা চাই, সে কেন বলছে? তার কি টাকা লাগবে না কি লাগবে সেই জিনিসটা। এই যে বিভিন্ন সময় আমরা দেখেছি যে এখন বলে যে মেয়ে আর ছেলের মধ্যে সম্পত্তি সমান ভাগে ভাগ হয়ে যাবে, এটা আমরা শুনে আসছি, কিন্তু সেটা কতটা হয় এখনকার দিনেও? কেন লেগ পিসটা ছেলেদের পাতেই যায় বা যে আর্ন করছে তার পাতেই যায়? কেন মাছের বড় পিসটা তার পাতেই যাচ্ছে? কেন মেয়েরা সেখানে অধিকার ফলাচ্ছে না? কেন ঘরের বউরা মেয়েরা সবার লাস্টে খেতে যাবে, সবার প্রথমে ঘুম থেকে উঠবে? এই নিয়মগুলো যে হয়ে আসছে, সেগুলো নিয়ে একটু যে ভাবা দরকার আরেকবার, সেই গল্পটা, সেই মেসেজটা এখানে দিতে চাওয়া হয়েছে। এবং সেটা কিন্তু বেশ বেশ ভালো, আজকের দিনেও রেলেভেন্ট। এটা যেই মানে যেই অডিয়েন্সের দর্শকটাকে হলে টানার চেষ্টা করছে, তারা হলে এসছিল। আমি দেখতে গেছিলাম এবং মানে আমার এজের বোধহয় আমিই গেছিলাম, যা ছিল সব আমার থেকে বড় বড়, এবং তারা দেখলাম সিনেমাটা এনজয় করছে। এই যে মেসেজটা ডেলিভার করার চেষ্টা করছে, তারা সেই জিনিসটাকে এনজয় করছে, সেটা কিন্তু আমি দেখতে পেলাম। এবং এনজয় করার অনেকগুলো কারণ আছে। এখানে কিছু মোমেন্টস আছে, যে মোমেন্টস গুলো এত সুন্দর, এত ভালো, সেগুলো সত্যি দারুণ ভাবে ডিজাইন করা। যেরকম কোর্টে আসতে যেতে দাদার জুতো ছিঁড়ে গেছে, বোন দেখছে, বোনের খারাপ লাগছে, দাদা চলে যাচ্ছে, বোন ডাকছে পেছন থেকে, কিন্তু ডাকের মধ্যে সেই জোরটা নেই যেটা হয়তো কিছুদিন আগে অব্দিও ছিল। একটা ফাঁকা ঘর, সেই ফাঁকা ঘরটাকে ঘিরে বিভিন্ন স্মৃতি, বিভিন্ন পুরোনো দিনের জিনিসপত্র, সেগুলোকে আঁকড়ে ধরে বেঁচে থাকা, নিজের অধিকারটার দাবি করা, সেই জিনিসগুলো, সেই মোমেন্টস গুলো যেভাবে উঠে আসে, সেটা খুব ভালো। এবং মানুষ দেখলাম পারফরমেন্স আউটস্ট্যান্ডিং এনজয় করছে, কারণ পারফরমেন্সটা এনজয় করার মতোই হয়েছে। আমি যার নাম সবার প্রথমে নিতে চাইবো, সেটা হচ্ছে রঞ্জিত মল্লিক স্যার। আমরা দেখে এসেছি রঞ্জিত মল্লিক স্যারকে এরকম ধরনের অভিনয় করতে, যেখানে তিনি গলা উঁচু করে বা জোর গলায় নিজের বক্তব্যটা রাখেন। কারণ রঞ্জিত মল্লিক স্যার, আপনারা যারা রঞ্জিত মল্লিক স্যারের কাজ দেখে এসছেন, তাকে চেনেন বা জানেন, আপনি দেখবেন সেই মানুষটা অ্যাকচুয়াল লাইফেও সেরকম।
আমি তার মানে তার সংস্পর্শে কোনোদিন আসতে পারিনি বা তার বাড়িতে গিয়ে আমার কোনোদিন সামনাসামনি কথা হয়নি কোথাও, কিন্তু বিভিন্ন ইন্টারভিউতে বিভিন্ন লোকের মুখে আমি শুনেছি এটা যে রঞ্জিত মল্লিক স্যার রিয়েল লাইফেও এরকমই প্রতিবাদী, ভুল করলে সেটা শুধরে দেওয়া, বড় মানে বয়োজ্যেষ্ঠ মানুষ হিসাবে সেই জিনিসগুলোকে শুধরে দেওয়া, সেগুলো তিনি করেন। এবং এখানে যেভাবে তিনি তার ক্যারেক্টারটাকে প্লে করেছেন, লাস্টের দিকে রঞ্জিত মল্লিক স্যার কাউকে জায়গা দেয়নি কোর্টরুমে, লাস্টে একটা জায়গা আছে সেটা আউটস্ট্যান্ডিং। এবং সেখানে তিনি যা অভিনয় করেছেন, হ্যাঁ বয়সের জন্য আপনি বুঝতে পারবেন যে মানে তাকে একটু সামলে সামলে রাখা হয়েছে ঠিকই, যেহেতু বয়স বেড়েছে, লোকটার বয়স অনেক, সে কবে থেকে সিনেমা করছে এবং আমাদেরকে এন্টারটেইন করছে। আজকেও এসে তার ভেতরে কতটা অভিনয় বাকি আছে, তিনি যে চাইছেন তার 100% দিতে, হয়তো বয়সের জন্য সেটা কোথাও গিয়ে বয়সটা মাঝখানে চলে আসছে, সেটা আপনি বুঝতে পারবেন, কিন্তু তার ভেতরের যে অভিনয় সত্তাটা, যে এটা আমার কাজ এবং এটা আমি 100% অনেস্টির সাথে করতে চাই, এই জিনিসটা তিনি যেভাবে ফুটিয়ে তুলেছেন না বস, আউটস্ট্যান্ডিং। মানে এই বয়সে আমরা গেলে আমরা মানে হেঁটে চলেও বেড়াতে পারবো না, সেখানে তিনি অভিনয় করছে এবং সবাইকে ওভারশ্যাডো করে দিচ্ছে একটা সিনে, আউটস্ট্যান্ডিং। তার সঙ্গে আরেকজনের কথা, বাবার মেয়ে কোয়েল মল্লিক, হাই কোয়েল দি এক একটা সিনে যে পারফর্ম করেছে না, আপনি হা করে দেখবেন খালি অভিনয়, যে এই মানুষটা কমার্শিয়াল মুভি করছে, এই মানুষটা ইয়ার্কি মারছে, ছ্যাবলামি করছে, কারণ আমরা কোয়েল দিকে দেখে এসেছি অনেক সময় যে খুব হাসি খুশি, হ্যাঁ ইয়ার্কি মারতে ভালোবাসে, টকেটিভ, কথা বলতে ভালোবাসে। তার এরকম অভিনয় যেটা এত শান্ত, এত কাম, এত কুল। একটা সিন আছে আমি আপনাকে বলি, দুটো নুনের কৌটো আছে, সেই দুটো নুনের কৌটো দিয়ে তিনি দুজন মানুষকে কিছু বোঝাবে, সেই বোঝানোটা যেভাবে তার গলা কাঁপছে, তার হাত কাঁপছে, সেটা অসাধারণ। মানে ওটা জাত অভিনেতা ছাড়া, অভিনেত্রী ছাড়া এটা হয় না, এটা সম্ভব নয়। তার মধ্যে এখানে দেখবেন একটা জায়গা আছে, যারা যারা দেখবেন পরবর্তীকালে সিনেমাটা বা যারা দেখেছেন তারাও বুঝতে পারবেন, ভাই ফোঁটা দিচ্ছে কিন্তু ফোঁটা দেওয়ার সময় হাতটা কাঁপছে। এই জায়গাগুলো এত ভালো, সেটা মানে আপনি না দেখলে না সেই অভিনয়টা আপনি ফিল করতে পারবেন না। তার সঙ্গে কৌশিক সেন খুব ভালো সাপোর্ট করেছে, অনির্বাণ চক্রবর্তী ভালো, একেন বাবু করে তিনি লোকের চোখে একটাই ধরনের মানে তিনি রোল অনেক করেছে, তিনি অনেক আলাদা আলাদা রোল ট্রাই করেছে তার মানে তার ক্যারিয়ারে, কিন্তু তবুও তাকে লোক একেন বাবু হিসাবেই চেনে। এখানে তিনি একটু ভাঙার চেষ্টা করেছে আরেকবার নিজেকে, এবং তার ক্যারেক্টারটা একটু গ্রে টাইপের ক্যারেক্টার, পুরোপুরি গ্রেও নয়, পরবর্তীকালে যে জিনিসটা হয় সেটা তার ওই গ্রে যে ভাবটা সেটা মুছে দিতে একটু সাহায্য করে, কিন্তু সে তার জায়গায় খুব ভালো। এবং তিনি যেভাবে রঞ্জিত মল্লিকের সঙ্গে, কোয়েল মল্লিকের সঙ্গে কোর্টে দাঁড়িয়ে কনভারসেশন করছে, মানে আউটস্ট্যান্ডিং। কারণ দেখুন রঞ্জিত মল্লিক স্যার সামনে দাঁড়িয়ে আছে, কাউকে যে ডায়লগ বলতে বলে স্যার দেখেই তো লোকের ভাই হাত পা এদিক ওদিক হয়ে যাবে। সেখানে এত ফ্ললেস অ্যাক্টিং, খুব খুব সুন্দর, প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো। ইভেন কৌশিক সেনের যিনি ওয়াইফ হয়েছিলেন, কোয়েল মল্লিকের হাজবেন্ড থেকে শুরু করে, কোয়েল মল্লিকের মেয়ে থেকে শুরু করে, তারা খুব খুব সুন্দর। কোয়েল মল্লিক এবং আমাদের কৌশিক সেনের যারা ছোটবেলাটা প্লে করেছে তারাও খুব সুন্দর অভিনয়, প্রত্যেকের ভালো, টপ নচ। এখানে না কোনো ক্যারেক্টারকে, যেটা দেখে ভালো লাগলো, কোনো ক্যারেক্টারকে না খারাপ বলা হয়নি। এরা দেখাতে চেয়েছে যে আমরা ডিসাইড করছি না যে এ খারাপ এ ভালো, যে খারাপ হয় সেও পরিস্থিতির জন্যই খারাপ হয়, এবং যে ভালো হয় সেই পরিস্থিতিটাকে নিজের মতো করে হ্যান্ডেল করতে পারে বলেই ভালো হয়। যে যেভাবে পরিস্থিতিটাকে ফেস করছে, ভালো খারাপ সবার মধ্যেই আছে, সবার মধ্যেই ব্ল্যাক এন্ড হোয়াইট দুটো কালার আছে, কাউকে আমরা পুরোপুরি খারাপ পুরোপুরি ভালো বলতে পারি না। এবং সেই জিনিসটা মেনটেন করা সিনেমাতে, সেটা খুব সুন্দর। দুজনকে যেভাবে দেখানো হয়েছে, দুজনের পার্সোনালিটিটাকে যেভাবে তুলনা করা হয়েছে, যেভাবে দেখানো হয়েছে যে এখানে খারাপ আর ভালো, তার মানে খারাপের মধ্যেও ভালো আছে, ভালোর মধ্যেও খারাপ আছে, এই দুটোর ব্যালেন্সটা যেভাবে রক্ষা করা হয়েছে, আউটস্ট্যান্ডিং। ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো, জিৎ গাঙ্গুলির গান আউটস্ট্যান্ডিং। আমি এর আগেও বলেছিলাম গান রিভিউ করার সময় যে গানগুলো একটা আলাদা মাত্রা দিচ্ছে, এবং সিনেমাতে গানগুলো একটা আলাদা মাত্রা দেয়। গানগুলো যেভাবে আসে এবং যেখানে আসে সেই জায়গা দুটো খুব ভালো, এবং গানগুলো শুনতে আপনার এত ভালো লাগবে, এবং তার সঙ্গে ইমোশনাল করে এই সিনেমাটা আপনাকে। কারণ সম্পর্কের গল্প, পরিবারের গল্প, ভাঙার গল্প, জোড়ার গল্প, তো সেখানে যেভাবে এখানে ইমোশনটা ফুটে আসে, একদম ক্লাইম্যাক্সে গিয়ে আপনার চোখ থেকে জল বেরোলেও বেরোতে পারে, সবার বেরোবে সেটা বলছি না, কিন্তু ইমোশনাল করতে পারে আপনাকে এই সিনেমাটা। এবং এই যে পুরো সিনেমাটা জুড়ে যেভাবে মোমেন্টস রাখা হয়েছে, যেভাবে ইমোশনটাকে ধরে রাখা হয়েছে, মেসেজটা যেভাবে তুলে ধরা হয়,
যেভাবে ডাইরেক্টর বক্তব্যগুলোকে বলতে চেয়েছে, যেভাবে সুন্দর সুন্দর জিনিস আমাদেরকে দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটা গানের মাধ্যমে হোক, লুক অ্যান্ড ফিলের মাধ্যমে হোক, সব সব দিক থেকে এই সিনেমাটা একটা ভালো সিনেমা, ফ্যামিলি নিয়ে দেখতে যাওয়ার মতো একটা বাংলা সিনেমা। আমরা সবসময় বলি ফ্যামিলি ড্রামা ওরিয়েন্টেড হয়ে গেছে সিনেমা এখন, চার দেওয়ালের মধ্যে আটকে আছে, এটাও সেরকম ধরনেরই। কিন্তু এই সিনেমাটা দেখতে গিয়ে আপনার কখনো মনে হবে না আপনি সিরিয়াল দেখছেন। এটাই হয় যে যেই সিনেমাগুলো সিরিয়ালের মতো করে বানানো হয় এবং যেগুলো ফ্যামিলি ড্রামা হওয়ার পরেও সিরিয়াল নয়, এই হচ্ছে তাদের মধ্যে থিন লাইন থাকে না, সেটা। এটাও কিন্তু ওই ধরনেরই ফ্যামিলি ড্রামা, একই জায়গায় জিনিসপত্রগুলো হয়তো ঘটছে, কিন্তু আপনার দেখে কোথাও মনে হবে না যেটা সিরিয়াল। সেই জিনিসটা আমার মনে হয় এই সিনেমাটা ভালোভাবে করতে পারে। হ্যাঁ, সিনেমার মধ্যে লুপহোলস আছে। একটা হচ্ছে সিনেমাটা রানিং লেন্থ। এই সিনেমাটা যেহেতু সাবজেক্টটা খুব ছোট, সেহেতু এই সিনেমাটা 2 ঘন্টা 15 মিনিট ডিমান্ড করে না। এটাকে আরো যদি আপনি কমাতে পারতেন, 1.5 ঘন্টা 2.5 ঘন্টা এই সিনেমাটার জন্য জাস্টিফাইড হতো। এবং লাস্টের দিকে যেহেতু সিনেমা আমাকে মেলাতে হবে, সেই জন্য লাস্টের দিকটা একটু ম্যাজিক্যাল ভাবে এন্ড হয়, একটু তাড়াতাড়ি করে মিলে যায় এবং আপনার মনে হয় যে এটা তো একটু বাড়াবাড়ি হয়ে গেল। জিনিসটা এত সিম্পল আর এত নর্মালি কি যেভাবে হয়ে গেল, যেভাবে জিনিসটাকে দেখানো হলো, কোর্টরুম ড্রামাটাও ইভেন আমার মনে হয়েছে কোর্টরুম ড্রামার মধ্যেও লুপহোলস ছিল। সেখানে দুটো দলকে, মানে কোয়েল মল্লিক, মানে কোয়েল মল্লিকের হয়ে লড়ছে রঞ্জিত মল্লিক এবং ওদিকে কৌশিক সেনের হয়ে লড়ছে অনির্বাণ চক্রবর্তী। এই দুটো উকিলকে সমান জায়গায় রাখা যায়নি, একটু পাল্লা এদিক ওদিক হয়ে গেছে। এবং সেই জন্য কোর্টরুম ড্রামাটাও যে আমি খুব ভালো এনজয় করেছি সেটা বলতে পারবো না, কিন্তু ওভারঅল সিনেমাটা আপনি যদি দেখেন, এই কিছু জিনিস বাদ দিলে এই সিনেমাটা কিন্তু ভালো সিনেমা, আমার ভালো লেগেছে। এবং এটা যেই মানে অডিয়েন্সটাকে ক্যাটার করার চেষ্টা করছে বা যে এজ গ্রুপটাকে হলে নিয়ে আসার চেষ্টা করছে, তারা এই সিনেমাটা দেখতে গিয়ে মজা অবশ্যই পাবে। এবং যেহেতু সাবজেক্টটা খুব রিলেভেন্ট, সিনেমাটা আপনি এনজয় করে দেখতে পারবেন। এই ছিল রিভিউ স্বার্থপর বলে সিনেমাটার। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি যান গিয়ে দেখুন। এবং মুক্তি বলে আমার যে নতুন শর্ট ফিল্মটা আসছে, তার অ্যানাউন্সমেন্ট টিজারটা কেমন লাগলো দেখে অবশ্যই জানাবেন। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গোটা থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।